দিদি, এখনো কিন্তু মুর্শিদাবাদ বেলডাঙ্গার বুকে উন্নয়নের জোয়ার কতটা দেখা দিয়েছে? ২০২২ সাল থেকে পৌর বোর্ড, তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতায় যে বোর্ড আমরা গঠন করতে পেরেছি, সেই বোর্ড ২০২২-এর মার্চ মাসে গঠন হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে অনুপ্রেরণা করে তার আদর্শকে পাথেয় করে নিয়ে আমরা এখনো অবধি জলের কাজ শুরু করতে পেরেছি। যে বড় একখানা জলের কাজ আমরা করছি সেটা হচ্ছে শুধুমাত্র বেলডাঙ্গা শহরের জন্য, বেলডাঙ্গাবাসীর জন্য। আশা করছি এই কাজ যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি বেলডাঙ্গাবাসী একটা তাদের দীর্ঘদিনের একটা সমস্যা থেকে তো আর হচ্ছে আমরা একটা শ্মশানঘাট তৈরি করছি এবং আশা করছি এটা ২০২৫-এরই দুর্গাপুজোর মধ্যে আমরা বেলডাঙ্গাবাসীকে উপহার দিতে পারবো। তাতে একটা বড় পরিমাণ সংখ্যার মানুষ উপকৃত হবে। শুধু বেলডাঙ্গা না, বেলডাঙ্গা সারাউন্ডিং আমতলা, পাটকেবাড়ি বিভিন্ন জায়গা থেকে বহরমপুর যেতে হয়। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। আশা করছি সেই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। তাছাড়াও ২০২২-এর পর থেকে আমরা গোটা শহরের বুকে রাস্তাঘাটের নির্মাণ, তার উন্নয়ন এবং ড্রেনের নির্মাণ, মানোন্নয়ন সমেত আমরা রাস্তায় আলো, বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট, হাই মাস্ট, মিনি মাস্ট এগুলো লাগিয়েছি। যাতে অন্ধকারেতে কোনো রকম অসামাজিক কাজকর্ম না হয়। বেলডাঙার মানুষ যাতে রাতের বেলাতেও নিরাপদে নির্ঝঞ্ঝাটে যাতায়াত করতে পারে, কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য এই আলোর ব্যবস্থা করেছি আমরা। তার সাথে আমরা যারা মাইনরিটি শ্রেণীভুক্ত তাদের উন্নয়নের জন্য বিভিন্ন স্কুলেতে অ্যাডিশনাল ক্লাসরুম, কম্পিউটার, লাইব্রেরি, সাইকেল শেড, তার সাথে বিভিন্ন জায়গায় কমিউনিটি হল, এগুলো আমরা তৈরি করেছি, এখনও করছি এবং আগামী দিনেও আমরা এগুলো করতে থাকবো বলে মনে করছি। আর তাছাড়া আমাদের ৯ নম্বর ওয়ার্ডে একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আছে। ১২ নম্বর ওয়ার্ডেও আমরা একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরি করেছি। এই জিনিসগুলো হয়েছে শুধুমাত্র মানুষকে স্বাস্থ্যের বিষয়ে, যাতে আমরা সঠিকভাবে স্বাস্থ্যের পরিষেবাটা দিতে পারি সেই জন্য। দেখুন, মানুষকে আল্টিমেটলি দিনের শেষে আমরা জনপ্রতিনিধি হয়েছি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে। তাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে জনগণকে তার পরিষেবাটুকু ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া। মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী যেরমভাবে মানুষের জন্য সর্বদা চিন্তিত থাকেন, যেভাবে তিনি মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি স্কিম তৈরি করছেন এবং কভার করছেন, যাতে মানুষ প্রত্যেকটা মুহূর্তে তার স্কিমের আওতায় আসে এবং যাতে সাধারণ মানুষ বা দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করছেন তাদের যাতে মানে সেই জন্ম থেকে তারা স্কুলে যাবে তাদের যাতে খাদ্যের অভাব না হয়, তাদের মা ড্রেসের অসুবিধা যাতে না হয়, তাদের বই খাতার অসুবিধা না হয়, বড় হলে যাতে তাদের বিয়েতে অসুবিধা না হয়, কিভাবে স্কুলে যাবে, তাদের সাইকেল, প্রত্যেকটা জিনিসে যেরকমভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী নেত্রী আমাদের প্রত্যেকটা মুহূর্তে চিন্তাভাবনা করছেন। সেইটাই হচ্ছে আদর জিনিস। আমরা আ মানুষের পাশে থাকতে চাই। সেই অনুপ্রেরণাকে কেন্দ্র করে আমরা মানুষের জন্য মানুষের পাশে থাকতে চাই। তাই আমাদের লক্ষ্য হচ্ছে যাতে আমরা মানুষকে সঠিক পরিষেবাটা সঠিক সময়ে পৌঁছে দিতে পারি। তাই যেরমভাবে রাস্তা এবং ড্রেনের উন্নয়নের কাজ চলছে, সেরমভাবেই আ আমাদের এখন বাইলজও চালু হয়েছে। সবাই এটা জানে যে প্রত্যেকটা জায়গায় আমরা বাড়ি, বাড়ি নোংরা কালেকশন করি। সেই নোংরাটা সঠিকভাবে সঠিক সময়ে তুলে যাতে আমাদের নোংরা তোলার জায়গাতে পৌঁছে যায়, সেই বিষয়েও আমরা নজর দিচ্ছি। এবং শুধু তাই না, বিশেষভাবে বাড়ি, বাড়ির সাথে দোকানে, দোকানেও যেখানে আমরা খাচ্ছি, যারা ভেন্ডার্স রাস্তায় দাঁড়িয়ে আ মানুষ বিভিন্ন জিনিস বিক্রি হয় সেখানে খাওয়া-দাওয়া করে। সেই নোংরাগুলো যাতে রাস্তায় না পড়ে, সেগুলো যাতে সঠিকভাবে কালেকশন হয়, সেই দিকেও আমরা নজর দিচ্ছি। স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা এই হাউস যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গুলো আছে, সেগুলো যাতে সঠিকভাবে গর্ভবতী মায়েরা সঠিকভাবে ওষুধ পায়, সঠিক ট্রিটমেন্ট পায়, সেই দিকেও নজর রেখেছি। আমাদের সেই ক্ষেত্রে স্টাফ নার্স আছেন, ডাক্তার আছেন, তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় যান। তাছাড়াও আমাদের মুখ্যমন্ত্রীর যেটা আ ব্যাপার হচ্ছে যে অল্প মূল্যে মানুষ যাতে খেতে পারে পেট ভরে। ৳৫ যে মা ক্যান্টিনে যে স্বল্প মূল্যে আহার পাওয়া যায় প্রত্যেকদিন। সেই জিনিসটাও আমাদের আগে একটা ক্যান্টিন ছিল, তারপর আমরা ২ টো ক্যান্টিন করেছি এবং প্রত্যেকদিন প্রায় প্রচুর মানুষ এখানে খায়। ফলে এই যে প্রকল্পগুলো, এগুলো যাতে সঠিকভাবে সফলভাবে চলে, আমরা সেই দিকে নজর দিচ্ছি এবং আগামী দিনেও আমরা চাইছি তার অনুপ্রেরণাকে পাথেয় করে যাতে মানুষের আরো সমস্যার সমাধান করতে পারি, সেই সমস্যাগুলোর দিকে নজর দিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি। আবাস যোজনার কাজ দিদি কতটা এগিয়েছে? আবাস যোজনার কাজ অনেকখানি এগিয়েছে। ২০২২ সাল অবধি আমরা স্কিম পেয়েছিলাম। আর ১০০ কতগুলো আরকি, এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই। প্রায় ১৫০ রও কম হয়ে গেছে। কয়েকটি বাড়ি মাত্র বাকি আছে। এই বাড়িগুলো যারা পেয়েছে তারা সত্যিই অনেকখানি উপকৃত হয়েছেন এবং বাড়িগুলি সত্যিই তারা যেগুলো করেছেন খুব সুন্দরভাবেই করেছেন। ফলে সেখানেও ধন্যবাদ জানাই বেলডাঙ্গাবাসীর পক্ষ থেকে সরকারকে
যে তারা এই উপভোক্তা যদি তারা না হতো, তারা যদি এই জিনিস না পেত, তাহলে অনেক গরিব মানুষের মাথার উপর ছাদ হতো না। ফলে আজকে তাদের মাথার উপর তারা সেই ছাদটা পেয়েছে। তার জন্য তারাও সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের দেখুন এখানে যারা বাড়ি পেয়েছে তারা তো গরিব মানুষ। ফলে গরিব মানুষের ব্যাপারটাই হচ্ছে, তারা তো কখনো পকেট থেকে টাকা দিয়ে বাড়ি করতে পারবে না। তাদের কাছে অর্থ একটা বিশাল বড় সমস্যা বলেই তারা নিজের মাথার উপর ছাদটা তৈরি করতে পারেনি। ফলে এইখানেই তারা সবথেকে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে, এই টাকার ব্যবস্থা না করলে আমরা বাড়িটা কি করে করব? এটা সবসময়তেই আমরা ফেস করি এবং আমরাও সেটা সরকারকে বা বিভিন্নভাবে জানিয়েছিলাম যে, মানুষ বাড়ি পেলে বাড়ি করতে পারছে না। কারণ সে যদি টাকা না পায়, বাড়ির কাজ এগোবে কি করে? সেই ক্ষেত্রে আমরা টাকা পেয়েছি, মানুষজনকে দিতে পেরেছি এবং সেই ক্ষেত্রে তারা ভীষণ খুশি এবং সেই কারণেই আরো দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। আশা করা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যে আমরা ২০২২ অব্দি যে স্কিম পেয়েছিলাম, সেই সমস্ত বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমরা ভীষণভাবে আশাবাদী। এর ব্যাপারে যথেষ্ট নজর দেন। সেখানে বলতে গেলে আজকে হসপিটালেতে, বিভিন্ন সরকারি হাসপাতালে আগের থেকে চিকিৎসা ব্যবস্থা অনেকভাবে উন্নত হয়েছে। মানুষ এখন হসপিটালে গেলে বিনা পয়সায় চিকিৎসা পায়। বিনা পয়সায় ওষুধ পায়। তাদের সমস্ত রকম আ মানে কেয়ার গিভিং যেগুলো হয়, সেই সমস্ত ইন্সট্রুমেন্ট বলুন, যে কেয়ারটা দেওয়া উচিত সমস্তটাই হসপিটাল থেকে দেওয়া হয়। অতএব চিকিৎসা ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে প্রান্তিক জায়গাগুলোতে ডাক্তারের কিছু সমস্যা থেকে যায়। সেইখানেতে আমি মনে করব, যদি ডাক্তার, যদিও আমাদের বেলডাঙায় আগে যেরকম ডাক্তার ছিল তার থেকে এখন ডাক্তারের ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। ডাক্তার গেলে মানুষ পায়। মানুষ ডাক্তার পাচ্ছে, মানুষ চিকিৎসা পাচ্ছে। প্রসূতি বিভাগেরও আস্তে উন্নতি হচ্ছে। আমাদের বেলডাঙাতে এমএলএ এই বিষয়ে ভীষণভাবে সচেষ্ট। আমাদের একটা আরএইচ হসপিটাল আছে, রুরাল হসপিটাল, আরেকটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার হসপিটাল আছে। তো দুটি হসপিটালের ক্ষেত্রেই উনি বিশেষভাবে নজর দিয়েছেন। আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে কি বলব? এই স্বাস্থ্যসাথী কার্ডে যারা আওতাভুক্ত হয়েছেন, তারা প্রত্যেকে জানেন এইটি কতখানি উপকারী। কারণ প্রত্যেকের বাইরে চিকিৎসা করতে গেলেও অনেকে হসপিটালে যান, অনেকে হয়তো নার্সিং হোমেও যান। কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে টাকার পরিমাণটা ওনারা ছাড় পান এবং যে পরিমাণে ওনারা চিকিৎসার পরিষেবা পান, সেই জিনিসটা অনেকেই তার জন্য মানে কৃতজ্ঞ এবং বাহবা দেন। কারণ স্বাস্থ্যসাথী কার্ড মানুষের চিকিৎসা জীবনে অনেকখানি জোয়ার এনেছে। মানুষের জীবনে অনেকখানি উন্নতি এনেছে। কারণ মানুষ যে জিনিসগুলো আগে সহজে করতে পারত না, মানুষের একটা অর্থের চিন্তা মানুষের মাথার উপর থাকতো, সেইখানে তো আমাদের মুখ্যমন্ত্রী আলো এনেছেন এবং মনে করছেন, তিনি যেটা ভেবেছেন প্রকৃতপক্ষেই সেই উপকারটা মানুষ পেয়েছে। মানে আমাদের এখানে যে হেলথ সেন্টারটা, মানে হেলথ হসপিটাল আছে, আরএইচ হসপিটাল যেটাকে আমরা গ্রামীণ হসপিটাল বলছি, সেটাকেও আমরা প্রসূতি বিভাগের জন্য স্পেশাল যাতে ব্যবস্থা হয়, যাতে আমাদের এখানে সিজার চালু নেই, যাতে সিজারটা চালু হয়, সেই ব্যাপারে আমাদের এমএলএ বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন এবং বহুদিন ধরে চেষ্টা করছেন। এই বিষয়টাতে আমি এটাও বলব, এটা যদি চালু হয়ে যায়, বেলডাঙাতে প্রায় গড়ে প্রচুর আ বাচ্চা ডেলিভারি হয়। সেইটাও যদি প্রসূতি বিভাগেতে সিজার ব্যবস্থাটা চালু হয়ে যায়, তাহলে এখান থেকে মানুষকে বহরমপুর ট্রান্সফার করা হবে না বা রেফার করা হবে না। সেই জিনিসটা হলেও প্রকল্প প্রথম যখন চালু হয়েছিল, তার প্রধান লক্ষ্য ছিল যাতে আন্ডার 18 এজ মেয়েদের বিয়ে না হয়ে যায়, তারা যাতে বেসিক পড়াশোনাটুকু শেষ করতে পারে। পড়াশোনার হার মেয়েদের ক্ষেত্রে কতটা এগিয়েছে? মেয়েদের সব জায়গাতেই আমরা একটা জিনিস দেখতে পাই যে, মেয়েদের পড়াশোনার হার তুলনামূলকভাবে ছেলেদের থেকে বেশি। কারণ ছেলেদের একটা কম বয়স থেকেই একটা অন্যরকম ব্যাপার থাকে। যারা গরিব ফ্যামিলি থেকে বড় হয়, তাদের একটা মাথার উপর বোঝা থাকে যে তাদেরকে রোজগার করতে হবে। সেই জায়গায় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সত্যিই প্রশংসাজনক, যে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, বাবা-মায়ের কাছে বোঝা না হয়ে যায়। যাতে তারা বেসিক এডুকেশন টুকু কমপ্লিট করতে পারে, যাতে 18 বছরের নিচে তাদের বিয়ে না হয়। ফলে সেই জায়গায় অনেকেই কন্যাশ্রী আওতাভুক্ত হচ্ছেন, এই প্রকল্পের আওতাভুক্ত হচ্ছেন এবং যারা আওতাভুক্ত হচ্ছে তারা পড়াশোনাও করছে এবং তারা বিভিন্ন রকম স্কলারশিপ অ্যাপিল করছে। বেলডাঙার বুকে আমি দেখতে পাই হিন্দু, মুসলমান বা যেকোনো ধর্মনিরপেক্ষভাবেই যেকোনো সম্প্রদায়ের মানুষই একই রকমভাবে এখানে স্কলারশিপে আ ফর্ম নিয়ে আসেন, "ম্যাডাম একটু সই করে দিন।" তাহলে ওরা সেই স্কলারশিপগুলো অ্যাপিল করতে পারেন। এবার ঘটনাটা হচ্ছে এটাই, আমি আ তার মধ্যেও কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে যায় যে, বাবা-মা মনে করেন যে, এখন ভালো পাত্র পাচ্ছি তাই মেয়েকে পাত্রস্থ করে দিই। ফলে দেখা যায় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটে যায়, সেগুলো হয়তো আমরা অনেক পরে জানতে পারি যে 18 বছরের নিচেই হয়তো বিয়ে হয়ে গেল মেয়েটার। আমার বাবা-মায়েদের কাছে একটাই অনুরোধ থাকবে যে, দেখুন মেয়েদের 18 বছরের বিয়ে যাতে নিচে না হয়, তার অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা মানুষের থাকা উচিত তার জীবনে চলার জন্য এবং সেই জন্যই এই প্রকল্পটা, যাতে সে
আ বোঝা না হতে পারে, যার পড়াশোনার খরচাটুকু সে পেয়ে যায় এবং পড়াশোনা করতে পারে। তার সাথে হচ্ছে একটা মেয়েকে ১৮ বছরের নিচে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তার মানসিক সেই বিকাশটা হয় না সে সংসার গিয়ে করবে। তারপরেও আমরা দেখতে পারি ১৮ বছরের নিচে মায়েরা চলে আসে, গর্ভবতী মায়েরা চলে আসছে। তাদের প্রসূতি যন্ত্রণা উঠছে, তারা বাচ্চা হচ্ছে ১৮ বছরের নিচে। ফলে তাদের বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দিচ্ছে, বিভিন্ন রকম জটিলতা দেখা দিচ্ছে, সমস্যা হচ্ছে, তাদের রোগ ধরা পড়ছে। ফলে এইটা হচ্ছে বড় একটা সমস্যা আমরা যেটার সাথে লড়াই করছি। যে ১৮ বছরের নিচে যে বাচ্চা মেয়েটা, যার মানসিক বিকাশ হলো না একটা সংসারের দায়িত্ব নেওয়ার মতো, সে যদি ওই সময় নিজের দায়িত্ব ঠিকঠাক করে নিতে পারে না, সে সেখানে তার মা-বাবার কাছে সে নিজেই ছোট মেয়ে। সেখানে সে একটা পরিবারে গিয়ে একটা পরিবারের দায়িত্ব নেবে এবং তার সাথে সে একটা বাচ্চার দায়িত্ব নেবে, সেটা হয়ে উঠছে না। ফলে একটা হচ্ছে মানসিকভাবে তারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তার সাথে বাচ্চা হতে গিয়েও বিভিন্ন রকম শারীরিক জটিলতার সম্মুখীন হচ্ছে। ফলে অকালে আমরা অনেক প্রাণ হারাচ্ছি। তো এইজন্যই আমার বার্তাটা যে আপনারা প্রকল্পটার যারা আওতায় আসছেন, তারা দয়া করে মেয়েদেরকে পড়াশোনা করান। যাতে তারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তারা লাভ করে এবং তার সাথে হচ্ছে ১৮ বছরের পরে বিয়ে দিন। যাতে এইসব মানে শারীরিক জটিলতা হোক, মানসিক জটিলতার সম্মুখীন তারা না হয় এবং অকালে আমরা আমাদের মধ্যে থেকে ওই সুন্দর, সুন্দর প্রাণগুলো না হারাই। বেলডাঙার বুকে আমরা আমাদের বোর্ড গঠন হওয়ার পর থেকে বিভিন্ন রকমভাবে আমরা অরণ্য সপ্তাহ পালন করেছি। এখানে বিভিন্ন এনজিও আছে, যারা এই কাজগুলি করে বেড়ান, গাছ লাগান। তাদের আমরা আমাদের সাথে তাদেরকে যুক্ত করেছি, তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া। কারণ যেকোনো এনজিওই সাপোর্ট ছাড়া তো চলে না। ফলে তাদেরকে সেই সাপোর্টটা আমরা দিয়েছি এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমরা সরকারিভাবেও গ্রিন স্পেস ডেভেলপমেন্টের প্রজেক্ট পেয়েছি। খুব তাড়াতাড়ি আমরা আরো মানে এখন এটাই হয়েছে যে এসএইচজি গ্রুপের মেয়েরা যারা এসএইচজি গ্রুপের সাথে যুক্ত, তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সবুজায়ন ঘটানোর একটা পরিকল্পনা সরকারও নিয়েছে। আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেও চলেছি খুব তাড়াতাড়ি এবং আগামী দিন আরো শস্য শ্যামলা হয়ে উঠুক আমাদের পৃথিবী। এটাই আমাদের জল নিকাশি ব্যবস্থা বেলডাঙ্গার বুকে কিরকম? বেলডাঙার বুকে এই সমস্যাটা আমাদের জ্বলন্ত সমস্যা। আমরা বিভিন্ন সমস্যার সাথে যুঝে উঠতে পারলেও জল নিকাশি ব্যবস্থার সাথে এখনো অবধি সেইভাবে যুঝে উঠতে পারিনি। কারণ বেলডাঙার বুকে জল নিকাশি ব্যবস্থা একটা ভীষণ রকম সমস্যা। কারণ আ জলের যে ড্রেনেজ সিস্টেমটা, সেই সিস্টেমটাই আমাদের উন্নত করার জন্য আমরা সরকারকে জানিয়েছি। আমরা স্কিমও জমা দিয়েছি। পাকাপাকিভাবে বড় নালার এবং সেটা প্রাকৃতিকগতভাবে ঢাল বেয়ে যে জায়গায় আ বিগত বহু বছর আগে চলতো, সেই জিনিসটা বহু বছর ধরে ধীরে, ধীরে ক্রমশ হয়তো বুজে গেছে। কিছু জায়গায় অসামাজিকভাবে মানে বেলডাঙা পৌরসভা নয়, পৌরসভার বাইরে পঞ্চায়েত হয়ে জল কোথাও গিয়ে দহে পড়ে। সেই জায়গা বুজে গেছে। এরকম বিভিন্ন রকম সমস্যা হওয়ার ফলে বেলডাঙা নিকাশি ব্যবস্থাটা এখন ব্যাহত হয়েছে। আমরা অলরেডি সরকারের কাছ থেকে একটা ড্রেন ক্লিনিং এর টাকা পেয়েছি, যার ফলে হয়তো আমরা মানে সাময়িকভাবে এই সমস্যার সাথে মোকাবিলা করতে পারব। কিন্তু দীর্ঘকালীন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যে সমস্যার সমাধান, সেই জিনিসের জন্য আমরা যে স্কিম জমা দিয়েছি, সেটা হওয়াটা খুব জরুরি। নজরে কলকাতার মাধ্যমে সরকারের কাছে কি দাবি রাখবেন দিদি, যেটা হলে পরে জনসাধারণের সেবার জন্য আরো এগোতে পারবেন আপনারা? পৌরসভা আরো বেশি তৎপর হবে। কি বার্তা রাখতে চান? কি দাবি রাখবেন সরকারের নজরে কাছে? কলকাতার মাধ্যমে আমি সরকারের কাছে ১ম এই বেলডাঙাবাসীর হয়ে ধন্যবাদ জানাবো। কারণ বেলডাঙার মানুষ অলরেডি যেটুকুনি পরিষেবা পেয়েছে, সেটুকুনি পেয়েছে সরকারের মাধ্যমে পেয়েছে। ফলে মুখ্যমন্ত্রীকে আমাদের আমার পক্ষ থেকে এবং আমাদের বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আ আমরা যেরমভাবে পরিষেবা দিচ্ছি, ওনাদের আশীর্বাদ যেন আমার মাথার উপর বা আমাদের মাথার উপর এইভাবে অব্যাহত থাকে। আমরা যেন মানুষের পাশে মানুষের জন্য এইভাবেই কাজ করতে পারি এবং যে সমস্যাগুলি আমাদের আছে, যেগুলোর সাথে আমরা লড়াই করছি এবং আমরা প্রত্যেকটা সমস্যাতেই আ সরকারের সাহায্য পেয়েছি এবং পাশে পেয়েছি বলেই মোকাবিলা করতে পেরেছি এবং আমাদের স্বাস্থ্য এবং নিকাশি ব্যবস্থা। স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যাটা বললাম, হসপিটাল দুটোর মানোন্নয়ন এবং সেখানে প্রসূতি বিভাগের সিজারিয়ান যে সেকশন, এইটা যদি চালু হয়ে যায় ফলে আর ইমিডিয়েট যে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত, সেই প্রিভেনশন ব্যবস্থাগুলো যদি একটু বেটার হয় তাহলে খুব ভালো হয়। এটা একটা সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে জল নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে আ যদি আমরা একটু এই জিনিসটা যদি তাড়াতাড়ি পাই, সেক্ষেত্রে আমাদের খুবই সমস্যা মানে ভালো হয় আরকি।
আর বাকি এখানে ইলিগাল কনস্ট্রাকশন বা যে এনক্রোচমেন্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা সমানভাবে লড়াই করছি, পুলিশ প্রশাসনকেও পাশে পাচ্ছি, এবং আগামী দিনে যদি পুলিশ প্রশাসনকে ঠিক সঠিকভাবে আমরা সঙ্গে পাই, তো যেভাবে আমরা মানুষের জন্য লড়াই করছি, পাশে থাকছি, এইভাবেই থাকতে পারবো বলে আমার সামনে লক্ষ্য 2026 মনে হচ্ছে নবান্নে আবারও দেখতে পারবো আমাদের দিদিকে। মানুষের, প্রথমেই আমি বললাম যে আমাদের সাধারণ মানুষ, যারা ঘুম থেকে ওঠা থেকে শুতে যাওয়া অবধি এবং মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যার মমতায় মুড়ে আছি, যার স্নেহের ছায়াতে রয়েছি, তার প্রত্যেকটা প্রকল্প আমাদেরকে ঘিরে রয়েছে। অতএব সেই সেই স্নেহ পরশ থেকে, স্নেহ ছায়া থেকে আমার মনে হয় না সাধারণ মানুষ বেরিয়ে আসবে।